মানে স্পিকার 274 হচ্ছে আমাদের মাননীয় সংসদ সদস্য নাজিবুর রহমান সাহেব। আই অ্যাপ্রিসিয়েট হিজ সেন্স অফ হিউমার। উনি বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী এক ব্যক্তির গাড়িতে চড়ে সম্বর্ধনা নিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ব্যক্তির গাড়িতে চড়ে সম্বর্ধনা নেয়নি। মানে স্পিকার এটা একটু এক্সপান্স করুন। ফর ইউর, স্বরাষ্ট্রমন্ত্রী যখন ছিলাম না তখন আমি সালাউদ্দিন আমাদের স্থায়ী কমিটির সদস্য ছিলাম। বিদেশ থেকে যখন এসেছি আমি আমার গাড়িতে করে সম্বর্ধনা নিয়েছি। আমার 4টি গাড়ি আছে, আমার 4জন ড্রাইভার আছে, খুব একটা গরিব মানুষ না। কক্সবাজার যখন আমি গিয়েছি লক্ষ লোকের সমাবেশ হয়েছিল, কোনো গাড়ি বিমানবন্দরে তেমন ঢোকার সুযোগ হয়নি। অনেক লোকের মাইক্রোবাস জিপ টিপ ছিল, একটাতে উঠলাম, ওটাতে কেউ উঠতে দিল না মাইক্রোবাস, আরেকটাতে উঠলাম, আরেকটাতে 5 নম্বর গিয়ে বলে যে এটাতে উঠে। পরে দেখা গেল সেটা একটা কোনো ব্যক্তির নামে না, 17-18 বছর আগের গাড়ি, সেটা ট্রান্সফার হয়েছে যার নামে। সেই ব্যক্তি আমার এলাকায় বাড়ি, সে আগ্রহ করে বললো এখানে ওঠে। ওখানে আমার উচ্ছেদে বহু দামি গাড়ি উপস্থিত ছিল কিন্তু পৌঁছাতে পারেনি। সেটা আমি জনগণের সামনে, দেশবাসীর সামনে তারপরেও দুঃখ প্রকাশ বলেছি এটা আমার ভুল হয়েছে যে আমি অন্য কোনো গাড়িতে উঠতে যেয়ে এই গাড়িতে আমার সমর্থকরা উঠিয়েছে, এবং সেটা কোনো ব্যক্তির নামে গাড়ি না। তারপরেও যদি এটা ভুল হয়ে থাকে আমি জাতির সামনে দুঃখ প্রকাশ করেছিলাম, কিন্তু সেটা ক্লিয়ার হয়ে গেছে ওই সময়। সেটা একটা পুরাতন ইস্যু, এবং সেটা আমার মনে হয় মানে স্পিকার আপনি এক্সপান্স করতে পারেন, এটা আমার অনুরোধ। তবে তার সেন্স অফ হিউমারকে আমি আগামীবারও স্বাগত জানাবো। কিভাবে পার্লামেন্টে উইট করা দরকার। মানে বিরোধী দলের নেতা বসে চলে গেলেন কেন জানি না, ওনার উদ্দেশ্যে অনেক কথা বলার ছিল। এখন আচ্ছা হয়তো আসছে স্যার, ধন্যবাদ। আমি আজকের পার্লামেন্টে দাঁড়িয়ে চিন্তা করছি এইরকম একটা পার্লামেন্ট দেখার জন্য সারা জাতি অপেক্ষা করছে কিনা। মানে স্পিকার তিনি আজকে যে প্রস্তাবটা নিয়ে এসছেন, পার্লামেন্টকে ভাইব্রেন্ট করেছেন। তার এই ভাইব্রেন্ট প্রপোজালের জন্য তাকে প্রথমে আমি ধন্যবাদ জানাই। তিনি হৃদয়ের কথা বলিতে চাইয়াছেন, সারা জাতি শুনিতে চাইতেছে, আমরাও। তিনি মাননীয় বিরোধী দলের নেতা হিসেবে আজকে বক্তব্য না রেখে একজন জাতীয় নেতা হিসেবে বক্তব্য রেখেছেন। তাই বলে কালকে একটা বলে যাবেন না, আমি আস্তে আস্তে বলবো। মানে স্পিকার আমাদের যেমন মাননীয় সদস্য মনিরুল চৌধুরী বক্তৃতা দিলে গোল কোন দিকে দিবে বোঝা যায় না। কিছুক্ষণ ওইদিকে গোল দিল তো কিছুক্ষণ আবার আমাদের দিকে দিল। তা আমি অবশ্য আজকে কোনো দিকে গোল দিতে চাই না। আমরা শ্রমবাজার শুরু করতে দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। সেটা আজকে বাড়তে বাড়তে সারা দুনিয়ায় বিস্তৃত হয়েছে। তার এই দূরদৃষ্টি আমাদের জাতিকে রেমিটেন্সে সমৃদ্ধ করেছে। মানে বিরোধী দলের নেতা বলেছেন তাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, তারা যেন বীরের মর্যাদা পায়। অবশ্যই আমরা এখানে আলোচনা করে এই প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদেরকে বীরের মর্যাদা দিতে পারি। তারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে সংগ্রাম করতে যেয়ে বিদেশে জানে যেখানে রাজতন্ত্র আছে সেই জায়গাতে আন্দোলন করা মানা, তারপর তারা দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটিয়ে যাবজ্জীবন জেলের মতো নির্দেশ পেয়েছে। কেয়ারটেকার গভর্নমেন্টের সময় উদ্যোগ নিয়ে রাষ্ট্রীয়ভাবে তাদের অনেককে ফেরত আনতে পেরেছেন। আরো কিছু বাকি ছিল, পরে আমরা চেষ্টা করে বাকিদেরকে এনেছি। এখনো কেউ যদি বাকি থাকে পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগ নেবে তাদেরকে যেন ফিরিয়ে নিয়ে আসা হয়। তাদের মধ্যে দেশপ্রেম যারা দেশে আছে তাদের চাইতে বেশি জাগরুক থাকে। মানে স্পিকার এই শ্রম শক্তি রপ্তানির মধ্য দিয়ে যেমন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের এই বৈদেশিক মুদ্রা অর্জন এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার উদ্যোগ গ্রহণ করেছিলেন, কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন, একইভাবে গার্মেন্টসও তিনি বাংলাদেশে শুরু করেছিলেন। বাংলাদেশে আজকে এই 2টা খুঁটির উপরে বলতে গেলে অনেকটা আমরা দাঁড়িয়ে আছি, আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে। আমি আবারও ধন্যবাদ জানাই বিরোধী দলীয় আরো অনেক মাননীয় সদস্য প্রায় সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এসব অবদানকে অকুণ্ঠ চিত্তে স্বীকৃতি দেন। আমরা শ্রমবাজারের জন্য একটা টাস্ক ফোর্স গঠন করা যায় কিনা, সমস্ত সমস্যাগুলি খতিয়ে দেখে রিকমেন্ডেশন দেওয়ার জন্য, নিরসনের জন্য যে প্রস্তাব, মানে স্পিকার আপনি একটু আগে যেটা বললেন,
মানে প্রধান বিরোধী দলীয় নেতা যেটা প্রস্তাব করেছেন, সেটার একটা বিকল্প অবশ্য এখানে আছে। টাস্ক ফোর্সের কাজটা অন্য, মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে যদি খুব দ্রুত গঠন করা যায়, অনেক বিষয় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে আলোচনা করেও সমাধান করা যাবে, অনেক অভিযোগেরও নিষ্পত্তি করা যাবে। তবে টাস্ক ফোর্স সম্পর্কিত যে প্রস্তাবটা দিয়েছেন, সেটা শ্রম মন্ত্রণালয় পরীক্ষা নিরীক্ষা করে আমার মনে হয় একটা টাস্ক ফোর্স প্রতিষ্ঠা করা যায়। তাদেরকে বিমানবন্দর সহ সমস্ত জায়গায় যাতে যথাযথ সম্মান প্রদান করা হয় এবং অগ্রাধিকার দেওয়া হয়, সেই বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় মানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে সিভিল এভিয়েশন মিনিস্ট্রি সহ একটা ওয়ার্কিং কমিটি করে আমরা সেই কাজটা করতে পারি, সেটা সরকারি পর্যায়ে। এটা যদি আপনারা, আমার মনে হয় এটাও আপনারা অ্যাড্রেস করতে চেয়েছেন, এটাও আমরা করতে পারি আমাদের প্রবাসী বন্ধুদের জন্য। আমরা আসলে today I am here to praise the opposition, not to worry them like before. আমাদের মালয়েশিয়া মাননীয় প্রধানমন্ত্রীর ফার্স্ট ভিজিট নির্ধারিত হয়েছে। তার মানে এই না যে মানে মালয়েশিয়া ফার্স্ট, এটার গুরুত্ব তিনি দিয়েছেন। মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার জন্য আমাদের 2 জন মন্ত্রী এবং উপদেষ্টাকে মালয়েশিয়া পাঠিয়েছিলেন। সরকারের উচ্চ পর্যায়ে তাদের সাথে আলাপ আলোচনা হয়েছে যে কিভাবে শ্রমবাজার উন্মুক্ত করা যায়, আরো বেশি শ্রমশক্তি বাংলাদেশ থেকে প্রেরণ করা যায়। তিনি এই বিষয়টা খুবই মনোযোগ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। অবশেষে তাদের আমন্ত্রণে, মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে তিনি প্রথম মালয়েশিয়া যাচ্ছেন। উদ্দেশ্য অনেকগুলোর মধ্যে এটা প্রধানত, ফ্যাসিবাদী সরকারের সময় মাননীয় স্পিকার অনেকে এটাকে বহুল আলোচিত ভাবে আদম ব্যবসা হিসেবে পরিচিত করে, শব্দ দুটো সম্মানিত নয় সেজন্য আমি এখানে ব্যবহার করতে চাই না, কলঙ্কিত করেছে। অনেক ক্ষেত্রে মানব পাচারও করেছে, অনেক ক্ষেত্রে অর্থ পাচার করেছে। যারা জড়িত এই সমস্ত কর্মকাণ্ডে তাদের 100 জনের বিরুদ্ধে কয়েকদিন আগে একটি মামলায় চার্জশিট প্রদান করা হয়েছে মাননীয় স্পিকার। এগুলো গৃহীত ব্যবস্থা। আর বিরোধী দলের গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে যে প্রসঙ্গগুলো উঠে এসছে এবং যে নোটিশটা মাননীয় বিরোধী দলীয় নেতা আজকে দিয়েছেন, তার মধ্যে যে প্রস্তাবগুলো আছে, সেই প্রস্তাবের প্রেক্ষিতে দুইটা মন্ত্রণালয়ের পক্ষ থেকে 2 জন মাননীয় প্রতিমন্ত্রী এর লিখিত জবাব দিয়েছেন। বিষয়টার সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও কিঞ্চিত বিষয় জড়িত আছে। তা আমাকেও একটা কাগজ মন্ত্রণালয় থেকে রেডি করে দেওয়া হয়েছে। তার মধ্যে কয়েকটা বিষয় মাননীয় বিরোধী দলীয় নেতা যেটা জানতে চেয়েছেন তার একটা জবাব আছে। তা আমি 1-2টা প্যারাগ্রাফ বোধহয় পড়লে ভালো হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবাসী বাংলাদেশিদের জন্য নিরাপদ, আধুনিক, সহজলভ্য, আন্তর্জাতিক মানসম্পন্ন পাসপোর্ট সেবা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্যে পর্যায়ক্রমে মেশিন রিডেবল পাসপোর্ট MRP এর পরিবর্তে আধুনিক পাসপোর্ট কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত 73টি বাংলাদেশ মিশনের মধ্যে 71টি মিশনে পাসপোর্ট কার্যক্রম চালু রয়েছে। বিগত 6 মাসে উক্ত মিশন সমূহে ইস্যুকৃত পাসপোর্টের মধ্যে প্রায় 86% পাসপোর্ট এবং 14% MRP পাসপোর্ট, যা প্রমাণ করে প্রবাসী বাংলাদেশী নাগরিকগণ নির্বিঘ্নে পাসপোর্ট সেবা গ্রহণ করছেন। যেসব নাগরিকের MRP পাসপোর্টের মেয়াদ বিদ্যমান রয়েছে, তারা মেয়াদ উত্তীর্ণ না হওয়া পর্যন্ত উক্ত পাসপোর্ট ব্যবহার করতে পারছেন। অন্যদিকে নতুন আবেদন ও পুনঃ ইস্যুর ক্ষেত্রে পর্যায়ক্রমে পাসপোর্ট প্রদান করা হচ্ছে। বিদেশে অবস্থানরত প্রাপ্তবয়স্ক বাংলাদেশী নাগরিকগণ জাতীয় পরিচয়পত্র NID-র পাশাপাশি বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ব্যবহার করে পাসপোর্টের আবেদন করতে পারছেন। ফলে তথ্য সংশোধনের প্রয়োজন হলে BRC মানে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংশোধনের মাধ্যমে পুনঃ ইস্যুর আবেদন দাখিলের সুযোগ রয়েছে, যা বিদেশে অবস্থানরত নাগরিকদের জন্য একটা গুরুত্বপূর্ণ সুবিধা। এই বিষয়টা মাননীয় বিরোধী দলীয় নেতা উত্থাপন করেছিলেন। এই জবাবটা এখানে আছে। আমরা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মাধ্যমে যদি কোনো সংশোধনের প্রয়োজন হয় সেটা আমরা আমলে নিচ্ছি।
পাসপোর্ট সেবা সহজীকরণের লক্ষ্যে সরকার ইতিমধ্যে একাধিক নীতিগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পুলিশ ভেরিফিকেশন ব্যতিরেকে পাসপোর্ট ইস্যু করা, অনলাইন আবেদন ও অনলাইন পেমেন্ট ব্যবস্থা, SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন অগ্রগতি পর্যবেক্ষণ, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, কল সেন্টার ও হেল্পলাইন চালু এবং বিদেশে অবস্থানরত নাগরিকদের জন্য BRCর ভিত্তিতে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ভিত্তিতে আবেদন গ্রহণের সুযোগ সৃষ্টি। কয়েকদিন আগে মন্ত্রণালয়ে আমরা একটা আন্তঃ মন্ত্রণালয় মিটিং করেছিলাম এই বিষয়ে। মাননীয় স্পিকার, এই নির্দেশনাগুলো দিয়ে দেওয়া হয়েছে সমস্ত জায়গায়। প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহের আওতাধীন দূরবর্তী ও দুর্গম এলাকায় মোবাইল এনরোলমেন্ট কিট বাড়ি বাড়ি গিয়ে যাতে এনরোলমেন্ট করতে পারে, মোবাইল এনরোলমেন্ট কিট ব্যবহার করে পাসপোর্ট আবেদন গ্রহণ ও সেবা প্রদান করা হচ্ছে। পাসপোর্ট ব্যবস্থা চালুর ফলে পাসপোর্টের নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আবেদনকারীর 10 আঙ্গুলের ছাপ, আইরিশ স্ক্যান এবং সরাসরি উপস্থিতিতে ছবি গ্রহণের মাধ্যমে বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ করা হচ্ছে। এর ফলে জালিয়াতি, প্রতারণা এবং অন্যের পরিচয়ে পাসপোর্ট গ্রহণের সুবিধা কার্যত বিলুপ্ত হয়েছে। বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিকট দ্রুততম সময়ে প্রস্তুতকৃত পাসপোর্ট পৌঁছে দেওয়ার লক্ষ্যে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 72 ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া অবশিষ্ট বাংলাদেশ মিশন সমূহ পর্যায়ক্রমে পাসপোর্ট কার্যক্রম সম্প্রসারণের কাজ চলমান রয়েছে। তবে স্বীকার্য যে কিছু ক্ষেত্রে বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহে পাসপোর্ট সেবা প্রাপ্তিতে কিছু প্রতিবন্ধকতা বিদ্যমান রয়েছে, যেমন মাল্টিপল অ্যাক্টিভ, বায়োমেট্রিক মিসম্যাচ, বিভিন্ন তথ্য সংশোধন, হারানো পাসপোর্ট, পূর্ববর্তী পাসপোর্ট যাচাই অথবা বিশেষ অনুমোদন সংক্রান্ত আবেদন সমূহ দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্ট যথাসময়ে সিস্টেমে আপলোড না করা, সমস্যার প্রকৃতি যথাযথভাবে অনুধাবন না করতে না পারা অথবা পাসপোর্ট অধিদপ্তর সংশ্লিষ্ট দপ্তরের সাথে সময় মতো সমন্বয় না হওয়ার কারণে আবেদনকারীদের দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে। আবেদনকারীদের যথাযথ দিক নির্দেশনা প্রদানের ক্ষেত্রেও সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়। প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন প্রক্রিয়া বা সমস্যা সমাধানের বিষয়ে সুস্পষ্ট ধারণা না থাকায় অনেক প্রবাসী নাগরিককে একাধিকবার দূতাবাস বা পাসপোর্ট সেন্টারে যেতে হচ্ছে। ফলে তাদের অতিরিক্ত সময়, অর্থ ও শ্রম ব্যয় হচ্ছে এবং অনেক ক্ষেত্রে কর্মঘণ্টা নষ্ট হওয়ায় আর্থিক ক্ষতিরও সম্মুখীন হতে হচ্ছে। কিছু দেশে আউটসোর্সিং প্রতিষ্ঠানের মাধ্যমে পাসপোর্ট কার্যক্রম পরিচালনার ফলে অতিরিক্ত ভোগান্তি সৃষ্টি হচ্ছে। উদাহরণস্বরূপ মালয়েশিয়ার কুয়ালালামপুরে আবেদনকারীদের বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করতে এক স্থানে এবং পাসপোর্ট গ্রহণ করতে অন্য স্থানে যেতে হয়। পরবর্তীতে পাসপোর্ট অ্যাক্টিভেশনের সময় পুনরায় আউটসোর্সিং প্রতিষ্ঠানে যেতে হয়। ফলে আবেদনকারীরা বাড়তি দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন, যা সমাধান হওয়া প্রয়োজন এবং এই বিষয়ে আমরা কাজ করছি। মাননীয় স্পিকার, উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, সুরক্ষা এবং উন্নততর পাসপোর্ট সেবা নিশ্চিতকরণে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত থাকবে। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতা